নমস্কার, আমি সুকান্ত কুমার, সিআইটিউর পূর্ব বর্ধমান জেলা কমিটির পেজ থেকে আমার বক্তব্য রাখছি। আমাদের আলোচনার বিষয় করোনা প্রকোপে ভারতীয় অর্থনীতি এবং সংকট থেকে শ্রমিক শ্রেণীর মুক্তির উপায়। আপনাদের কাছে আবেদন যে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি শেষে উত্তর দেওয়ার চেষ্টা করব। সিআইটিউর প্রতিষ্ঠার আজকে 50 বছর পূর্ণ হলো। সিআইটিউর একজন কর্মী হিসেবে আমি গর্বিত। আমি শ্রদ্ধা নিবেদন করছি প্রয়াত সিআইটিউর নেতৃত্ব। আমি যে সমস্ত কমরেডরা ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের জীবন দিয়েছেন, আমি তাদের লাল সালাম জানাচ্ছি। আলোচনার বিষয়ের মধ্যে এই শ্রমিক শ্রেণীর মুক্তির উপায়, এইটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন যে এই ব্যবস্থার মধ্যে কি মুক্তির উপায় আছে? আমরা মনে করছি না। পুঁজিবাদের দাসত্বের অবসানই পুঁজিবাদের শৃঙ্খল থেকে মুক্তি, সমাজতন্ত্রেই শ্রমিক শ্রেণীর মুক্তির উপায়। সুতরাং আমরা যেটা এখানে বলতে চেয়েছি তা হলো যে এই ব্যবস্থার এইরকম একটা সংকটজনক পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর তার যে অসুবিধে এখন রয়েছে সেগুলো থেকে মুক্তির কথাই আমরা বলেছি। আমরা সকলে জানি যে 1970 সালে আজকের দিনে সিআইটিউ গঠিত হয়। এই সংগঠন কোনো ব্যক্তিগত বিরোধের থেকে সংগঠনের জন্ম হয়নি, কোনো নেতায় খেয়েই থেকে এই সংগঠনের জন্ম হয়নি। প্রশ্ন ছিল আদর্শগত সংগ্রাম। সিআইটিউ গঠিত হয় শ্রেণী ঐক্য, শ্রেণী সংগ্রাম, এই স্লোগান দেয়া হয় যে তীব্র শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়েই এই শোষণের সমাজ ব্যবস্থার উচ্ছেদ করতে হবে, পরিবর্তন করতে হবে, তবেই শ্রমিক শ্রেণীর মুক্তি সম্ভব। এই অঙ্গীকার নিয়েই সিআইটিউর জন্ম। সিআইটিউ যখন গঠিত হয় 70 সালে, তখন শ্রমিকদের উপর তীব্র আক্রমণ চলছিল, শ্রমিকদের বিক্ষোভও চলছিল। ক্লোজার, কাজ হারানো, এমনকি শ্রমিকদের আলোচনার টেবিলেও বসতে দেওয়া হতো না। সামাজিক সুরক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল। একদিকে এই আক্রমণ, অন্যদিকে শ্রমিকদের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ। ফলে আন্দোলন বাড়ছিল, ধর্মঘট বাড়ছিল। হাজার হাজার শ্রমিক এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করছিল। এই সময় দরকার ছিল কেন্দ্রীয় সরকারের মালিক তোষণ নীতির, শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র শ্রেণী সংগ্রাম গড়ে তোলা এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, তদানীন্তনকালের এআইটিইউসি নেতৃত্ব শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমঝোতার নীতি গ্রহণ করে। শ্রেণী সংগ্রামের তত্ত্বকে হেয় করা হয়, এমনকি যারা এই সংগঠনের অভ্যন্তরে সংগ্রামগুলোকে পরিচালনা করছিলেন তাদেরকে হেনস্থা করা হয়, তাদের কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয়। যে ইউনিয়ন এই ধরনের তীব্র শ্রেণী সংগ্রামের পক্ষে, তাদের অ্যাফিলিয়েশন বাতিল করে দেওয়া হয়, নতুন করে অ্যাফিলিয়েশন দেওয়া হয়নি। এই কাজগুলো তারা করছিলেন। ফলে সিআইটিউ সংগঠন গড়তে বাধ্য হয়। এই সংগঠন গঠিত হওয়ার পর আজকে 50 বছরে অনেক পরিবর্তন ঘটেছে। তখনকার কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর প্রথমে তারা সিআইটিউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে এবং সেইটা তারা বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি। 3 বছরের মধ্যেই
তারা সিআইটিউর বিরুদ্ধে যে একটা মঞ্চ তৈরি করেছিল, প্ল্যাটফর্ম তৈরি করেছিল, সেটা ভেঙে যায় এবং যৌথ সংগ্রাম গড়ে তোলে সিআইটিউ। তারা শ্রেণী সমঝোতার নীতিকে পরাস্ত করে শ্রেণী সংগ্রামকে তীব্র করার উদ্যোগ গ্রহণ করে। সিআইটিউ গঠিত হওয়ার পর প্রথম বড় সাফল্য যৌথ আন্দোলনের, তা হলো ঐতিহাসিক রেল ধর্মঘট 1974 সালে হয়েছিল 20 দিনের জন্য। আপনারা জানেন যে তদানীন্তন কেন্দ্রীয় সরকার স্টিম রোলার চাপিয়েছিল, তীব্র অত্যাচার করেছিল, শ্রমিকদের কোয়ার্টারে কোয়ার্টারে জল বিদ্যুৎ পর্যন্ত কেটে দিয়েছিল। তা সত্ত্বেও 20 দিন লড়াই হয়েছিল এবং আইএনটিইউসি বাদ দিয়ে সমস্ত সংগঠনকে সিআইটিউ ঐক্যবদ্ধ করে এই আন্দোলন পরিচালনা করে। জরুরি অবস্থা ভারতবর্ষের কলঙ্কজনক দিন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তা চালু করা হয়েছিল। তারও বিরুদ্ধে সিআইটিউ গুরুত্বপূর্ণ ঐতিহ্যপূর্ণ সংগ্রাম করেছে। এই সময়ের মধ্যে কেন্দ্রে অনেক সরকার এসেছে গেছে, বর্তমানে চরম স্বৈরাচারী জনবিরোধী বিজেপি সরকার আছে। মূলত সিআইটিউর নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে 18টা সাধারণ ধর্মঘট হয়েছে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য। সিআইটিউর অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হলো যে শ্রমজীবী মহিলাদের আমরা সংগঠিত করতে পেরেছি এই সময়ের মধ্যে। অসংগঠিত শ্রমিকদের আমরা সংগঠিত করতে পেরেছি এবং শ্রমজীবী মহিলাদের নেতৃত্বে আনা, আজকে বলা যেতে পারে সিআইটিউর সদস্য 1/3 মহিলা। অসংগঠিত শ্রমিক যারা আড়ালে ছিল, আজকে তাদের সংগঠিত করার উদ্যোগ সিআইটিউ নেয় এবং আজকে সিআইটিউর সদস্য অন্ততপক্ষে 70% অসংগঠিত ক্ষেত্র থেকে আছে। সিআইটিউ প্রকল্প শ্রমিকদের সংগঠিত করার উদ্যোগ নেয়। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে সিআইটিউ তার সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করে। আমাদের রাজনৈতিক লক্ষ্য সমাজ পরিবর্তন, শ্রমিকদের কল্যাণ, শ্রেণী সংগ্রাম, আপসহীন শ্রেণী সংগ্রাম, শ্রেণী ঐক্য, শ্রেণী সংগ্রাম। এবং এই কাজ করতে গেলে সাংগঠনিক কাজ রাজনৈতিক লক্ষ্য থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং সাংগঠনিক ক্ষেত্রে এই সময়ের মধ্যে সিআইটিউ দুটো দলিল গ্রহণ করে, একটা ভুবনেশ্বর দলিল আর একটা কোজিকোড দলিল। এবং এই দলিলের যে মূল কথা বলা হয়েছে যে একটা বিপ্লবী সংগঠন এগোতে পারে না যদি তার একটা সচেতন কর্মী বাহিনী না গড়ে ওঠে, এবং কর্মীরা শুধু নেতাদের অনুসরণ করবে এই চেতনায় থাকলে একটা বিপ্লবী সংগঠন এগোতে পারে না। সুতরাং রাজনৈতিক চেতনার মান বাড়াতে হবে সংগঠনের ভেতরে, কর্মীদের ভেতরে, শ্রমিকদের ভেতরে। এবং বর্তমানে দুটো গুরুত্বপূর্ণ স্লোগান সিআইটিউর সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক দিক থেকে তোলা হয়েছে। একটা হচ্ছে আমরা যাদের কাছে পৌঁছতে পারিনি তাদের কাছে পৌঁছতে হবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকে শ্রমিকদের দুর্ভোগের জন্য যে নীতি দায়ী সেই নীতিটাকে তুলে ধরতে হবে, তাকে তার শ্রমিকদের কাছে তা তুলে ধরতে হবে। এবং নীতির পেছনে যে রাজনীতি আছে, রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও চরিত্র শ্রমিকদের কাছে তুলে ধরতে হবে। তা নাহলে শ্রমিক আন্দোলনের যে লক্ষ্য নিয়ে সিআইটিউ গঠিত হয়েছিল সেই লক্ষ্য পূরণ হতে পারে না। এবং এর জন্য দরকার ব্যাপক ঐক্য এবং তীব্র শ্রেণী সংগ্রাম। বিগত 50 বছরে সিআইটিউ চেষ্টা করেছে সমস্ত ট্রেড ইউনিয়নকে, ফেডারেশনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার। কিন্তু যখন যারা আসেনি
তার জন্য আমরা বসে থাকিনি, আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি। পুঁজিবাদের সংকট তীব্র হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, এটাই নিয়ম, পর্যায়ক্রমে আসে, কখনো খুব তীব্র হয়, কখনো একটু কমে। পুঁজিবাদ তার নিজেই সংকট তৈরি করে। বৈষম্য যত বাড়ে, মানুষের কেনবার ক্ষমতা যত কমে, ততই হচ্ছে কারখানার তৈরি মাল বিক্রি হয় না, সংকট তৈরি হয়। সুতরাং সেই সংকট বাড়ছে। 8 সাল থেকে এটা লাগাতারভাবে চলছে। এর থেকে উদ্ধার পুঁজিপতিরা বের করতে পারছে না। শিল্পের সংকট, বেকারি বাড়ছে, দারিদ্র বাড়ছে। আমাদের দেশেও এই সংকট বাড়ছে। বিস্কুট থেকে গাড়ি কিছুই বিক্রি হচ্ছে না, লকডাউনের আগে আমরা দেখেছি। বেকারির এমনই তীব্রতা যে সুইপারের কাজে এমটেক দরখাস্ত করছে, সাধারণ ক্লারিক্যাল পোস্টে পিএইচডি দরখাস্ত করছে। সুতরাং তীব্র সংকট পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছে এবং তার বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার সুবর্ণ সুযোগও আছে। পুঁজিপতিরা যখনই সংকটে পড়ে, সে সংকটের বোঝাটা শ্রমিক শ্রেণীর ঘাড়ে চাপিয়ে দেয়। সুতরাং তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে লড়াই করতে হয়। পুঁজিপতিরা এখন নতুন আবদার তুলছে গোটা বিশ্ব জুড়ে, তা হলো এই, মুনাফা হলে আমার আর লোকসান হলে রাষ্ট্রের। অর্থাৎ যখনই তাদের লোকসান হবে, সংকট হবে, রাষ্ট্রকে টাকা দিয়ে তাদের সেই লোকসান পূরণ করতে হবে, আর সেই টাকা যোগাবে সাধারণ মানুষ। মুনাফা আমার, লোকসান হলে সেটা রাষ্ট্রের, জনগণের। এই আবদার তারা তুলছে এবং গোটা বিশ্বজুড়ে রাষ্ট্রের কাছ থেকে পুঁজিপতিরা সাহায্য নিচ্ছে। আমাদের দেশেও এই লকডাউনের আগেই মোদি আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতিদের 2,25,000 কোটি টাকা তারা সাহায্য করেছে। যদি এই টাকাটা উন্নয়নের কাজ করা হতো, দরিদ্র মানুষের মধ্যে দেয়া হতো, তাহলে এতে অনেক উন্নয়ন হতে পারত, অর্থনীতি চাঙ্গা হতে পারত। কিন্তু পুঁজিপতিরা, রাষ্ট্র তা করেনি, তারা সাহায্য করেছে পুঁজিপতিদের। আমাদের এই করোনা পরিস্থিতি একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ক্ষতি হবে, এ প্রতিদিনই আপনারা পরিসংখ্যান দেখছেন। এখন এই ক্ষতিটা নির্ভর করছে, তার কম বেশি নির্ভর করছে সরকারের নীতিগত অবস্থান, স্বাস্থ্য ব্যবস্থাটা সরকারি না বেসরকারি, তার উপর রাষ্ট্র নেতারা কেমনভাবে রোগটাকে দেখছেন, গুরুত্ব দিয়ে দেখছেন না হালকাভাবে দেখছেন, তার উপরই এই রোগটার প্রকোপ বাড়া কমাটা নির্ভর করছে। আপনারা সকলেই লক্ষ্য করছেন যে সমাজতান্ত্রিক দেশগুলোতে ক্ষতি কম এবং তারা খানিকটা সামলে নিতে পারছে, কারণ নীতিগত। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী, ঠিক পুঁজিবাদী ব্যবস্থায় এটা উল্টো। বেসরকারির করণের ফল স্বাস্থ্যক্ষেত্রে মানুষ লক্ষ্য করছে এবং মোদি সরকার লকডাউনের আগে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ভারতবর্ষের যত জেলা হাসপাতাল আছে সেগুলিকে উন্নত করা হবে। ভালো, কিন্তু করবে কে? প্রাইভেট, সরকার যৌথভাবে। তার মানে জেলা সরকারি হাসপাতালগুলো ধীরে ধীরে প্রাইভেটের কবজায় চলে যাবে এবং আমাদের দেশের এখনও পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার বড়টাই নিয়ন্ত্রণ করছে বেসরকারি ব্যবস্থা। ফলে আজকে তা সংকটকে তীব্র করছে। ভারতবর্ষের মধ্যে কেরালা পেরেছে কেন? কারণ কেরালার স্বাস্থ্য ব্যবস্থাটা অনেকটা উন্নত, তাই তারা পেরেছে। গুরুত্ব দেওয়ার প্রশ্ন, ধরুন আমেরিকা, কেন লক্ষাধিক লোক মারা গেল? ট্রাম্প বলছেন
যখন মানুষ মারা যাওয়া শুরু হয়েছে তখন বলছেন করোনা নিয়ে কথা বলার আগে একটু ভাবুন, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। ব্রাজিলের যিনি রাষ্ট্রপ্রধান তিনি বলছেন যে করোনা একটা কল্পনা মাত্র, অর্থাৎ এর কোনো বিপদ কিছু নেই, ভাবুন। মোদি বলছেন 25শে মার্চ যেদিন লকডাউন হলো তার পরের দিন বলছেন মহাভারতের যুদ্ধের মতো 21 দিনের মধ্যেই এই করোনা যুদ্ধ শেষ হয়ে যাবে। রাহুল গান্ধী তিনি বিরোধী নেতা হিসেবে 12ই ফেব্রুয়ারি মোদিকে সতর্ক করেছিলেন। মোদি ব্যঙ্গ করেছিলেন ওনাকে পাপ্পু বলে, কিন্তু আজকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেরালা শুধু স্বাস্থ্য ব্যবস্থাটা সরকারি শুধু নয়, উন্নত শুধু নয়, কেরালার সরকার অনেক বেশি একটা বিষয়টা সম্পর্কে গুরুত্ব দিয়েছিলেন যাকে বলে সিরিয়াস। প্রথম কেস ভারতবর্ষে ধরা পড়ে 30শে জানুয়ারি, কিন্তু আপনারা শুনলে বিস্মিত হবেন কেরালা সরকার করোনা নিয়ন্ত্রণ সেল গঠন করেছিল তার 6 দিন আগে 24শে জানুয়ারি। তখনও ভারতবর্ষে কোনো করোনা কেস ধরা পড়েনি। আজকে যে ভারতবর্ষে ছড়ালো তার প্রধান দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। প্রথমত বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গুরুত্ব দিয়ে বললেন সেটাকে নেগলেক্ট করা হলো। দ্বিতীয়ত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ট্রাম্প এলেন, তিনি বিদেশি সাংবাদিক, বিদেশি সমস্ত কর্তা ব্যক্তি তাদের নিয়ে আহমেদাবাদে লাখ লাখ লোকের সমাবেশ করলেন, এটা ছড়ালো সাংবাদিক প্রতিনিধি নিয়ে। তৃতীয়ত 23শে মার্চ পর্যন্ত প্রায় 15 লক্ষের মতো বিদেশ থেকে মানুষকে ফিরিয়ে আনা হলো, এতে অপরাধ কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই, তাদের কোয়ারেন্টাইনে রাখা হলো না, তারা গোটা ভারতবর্ষ জুড়ে চলে গেলেন, তাদের মধ্যে অনেকে আক্রান্ত কিন্তু তারা ছড়িয়ে দিলেন। এবং চতুর্থত 4 ঘন্টার নোটিশে লকডাউন। প্রায় 14 কোটি পরিযায়ী শ্রমিক যারা বাইরে রইলেন তারা বাড়ি ফিরতে পারলেন না, অসহায় অবস্থার মধ্যে রইলেন। এবং রাষ্ট্র কত নিষ্ঠুর হতে পারে আমরা তা দেখলাম এই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে। হাঁটছে, মারা যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, 11 বছরের বাচ্চা ভ্যান চালাচ্ছে, এটা আপনারা দেখেছেন। কাজ নেই, আয় নেই, পরিবার সহ, তবু রাষ্ট্র তাদের বাড়ি ফিরতে দেবে না। এ কি কৃতদাস নাকি? এই যে যারা উৎপাদন করে, সে মাঠে থেকে শুরু করে কারখানায়, এরাই জিডিপি তৈরি করে, এরাই উৎপাদন করে, কিন্তু এরা কাজ থাকবে না, আয় থাকবে না, বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু রাষ্ট্র তাকে বাড়ি পৌঁছানোর দায়িত্ব নেবে না। এই মোদিই বলেছিলেন ভোটের আগে যে আমি এই গরিব মানুষদের বিমানে চাপাবো, তারা তলা থেকে বিমান দেখবে নয়, আমি চাপাবো, আর তারা বাড়ি ফিরবে সেই গাড়ি পর্যন্ত ব্যবস্থা মোদি সরকার করলেন না। সুতরাং আজকে নিরুপায় হয়ে তারা ফিরছেন। রাস্তায় দেখবেন দলে দলে 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে বাস ভাড়া করে, লরি ভাড়া করে তারা ফিরছেন। আজকে গ্রামের মানুষের কাছে একটা বিরোধ তৈরি হয়ে যাচ্ছে, ভাবছে এরাই যেন শত্রু। আমরা একটু আবেদন করব যে সরকারের উপর, রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে হবে যে এই সমস্ত মানুষকে কোয়ারেন্টাইনে রেখে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ভালো থাকার ব্যবস্থা করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র তার দায়িত্ব ছেড়ে দিচ্ছে এক অদ্ভুত, যারা উৎপাদন করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে যে রাজ্য আছে সেই রাজ্য তাড়িয়ে দিতে চাইছে, আর যেখানে যেতে চায় তারা নিতে চাইছে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাদের নিতে চাইছেন না। এখন তিনি বলছেন যে গাড়িতে পরিযায়ী শ্রমিকরা আসছেন
তিনি বলছেন এটা নাকি করোনা এক্সপ্রেস, ভাবতে লজ্জা লাগে। সুতরাং এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তীব্র অর্থনৈতিক সংকটে আমাদের দেশের মানুষ, এবং আমরা এই অবস্থার মধ্যে সুপ্রিম কোর্টের কি ভূমিকা দেখলাম। মানুষ তো আশা করে যে সরকার যখন তার দায়িত্ব পালন করবে না, সুপ্রিম কোর্ট তার দায়িত্ব পালন করবে। 31শে মার্চ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানালো যে রাস্তায় কেউ হাঁটছে না। বিচারপতিরা টিভির পর্দায় দেখছেন হাজার হাজার লোক হাঁটছে। দেশভাগের চিত্র যারা দেখেছেন তাদের বক্তব্য, তখন যত মানুষ হেঁটেছিলেন দলে দলে, এখন তাকেও ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট নীরব। ওই বললেন না তো কেন্দ্রীয় সরকারকে যে আপনারা মিথ্যা কথা বলছেন, ফেরানোর ব্যবস্থা করুন। এমনকি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট বললেন যে রাস্তায় হাঁটছে, আমি কি করব। মানুষ আশা করে যে সুপ্রিম কোর্ট তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দায়িত্ব পালন করেন। এই সুপ্রিম কোর্টই বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করে, সিবিআইকে সমালোচনা করে, যে সিবিআই হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাকাতুয়া। একজন অন্তঃসত্ত্বা মহিলা বিদেশ থেকে ফিরতে চান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন তাকে ফেরাতে হবে। যে অন্তঃসত্ত্বা শ্রমজীবী মহিলা হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন, সুপ্রিম কোর্ট তার জন্যে নির্দেশ দেননি যে তাকে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এই জন্যই তো মার্কস বলেছিলেন, শ্রেণীবিভক্ত সমাজে বিচার কখনো শ্রেণী নিরপেক্ষ হয় না। বিচার হচ্ছে যে ধনীদের পক্ষে, অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সুপ্রিম কোর্ট সিবিআই সম্পর্কে যে অভিযোগ করেছিলেন, আজকে সুপ্রিম কোর্ট সম্পর্কে একই অভিযোগ উঠছে যে তারা কেন্দ্রীয় সরকারের কাকাতুয়া হয়ে যাচ্ছেন কিনা। আজকে মানুষের তীব্র সংকট, এইটা মনে করার কোনো কারণ নেই, সবার সংকট। এই সময়ের মধ্যে রিলায়েন্স কোম্পানির আয় বেড়েছে, বিড়লা কোম্পানির আয় বেড়েছে, ধনীদের আয় বেড়েছে, বিশ্বের বড় বড় একচেটিয়া পুঁজিপতি তাদের এই লকডাউনের মধ্যেও আয় বেড়েছে। যখন লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সর্বনাশ হচ্ছে, তখন মুষ্টিমেয় লোকের আয় কিন্তু বেড়েছে। তখন এই মানুষগুলোকে বাঁচাতে গেলে সরকারকে তার ভূমিকা নিতে হবে। ছাঁটাই চলছে, মজুরি কমানো চলছে, সরকার সব কিছু দেখছে, দেখেও না দেখার ভান করছে। কেন্দ্রীয় সরকার তারা একটা প্যাকেজ ঘোষণা করেছেন, তার নাম হচ্ছে উদ্ধার প্যাকেজ। সম্পূর্ণভাবে একটি ধাপ্পা প্যাকেজ। এটা ঘোষণা করেছেন 12ই মে। তারপর 5 দিন নির্মলা সীতারামন টিভি সিরিয়ালের মতো 5 দিন তিনি ব্যাখ্যা করেছেন। আসলে অসত্য কথা বলতে গেলে অনেক দিন ধরেই ব্যাখ্যা করতে হয়। এই প্যাকেজ সবচেয়ে অমানবিক। মোদী সরকার এই সময়ে যে কাজ করেছে, বিশ্বের কোনো পুঁজিবাদী দেশ সেই কাজ করেনি। সবচেয়ে অমানবিক কাজ। অন্য কোনো দেশ পুঁজিপতিদের স্বার্থে এই ধরনের ছাড় দেয়নি লকডাউনের মধ্যে। অনেক কিছু করেছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন, সেটাকে উন্মুক্ত করে দিয়েছে। তার মানে কি, যেগুলো চাল ডাল ইত্যাদি সব খাবারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রিলায়েন্স কোম্পানি ভারতবর্ষের কৃষকদের কাছ থেকে সমস্ত ধান চাল কিনে নিয়ে গোডাউনে পুড়ে রাখবে, সরকার কিনবে না। তারপর মৌকা বুঝে বিরাট দামে তারা বিক্রি করবে, মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সমস্ত বেসরকারিকরণ, খনি, একেবারে খনি থেকে মহাকাশ পর্যন্ত, প্রতিরক্ষা বেসরকারিকরণ। আর মুখে বুগনি দিচ্ছেন যে আত্মনির্ভর। উনি আত্মনির্ভর করেছেন পরিযায়ী শ্রমিকদের। তারা পায়ে হেঁটে সাইকেলে করে বাড়ি ফিরেছেন, তারা আত্মনির্ভর হয়েছেন। কারণ এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে গেলে 3 ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। একটা আশু, একটা মধ্যমেয়াদী, আর একটা দীর্ঘমেয়াদী।
প্রথমটাই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মানুষকে বাঁচাতে হবে। এখন তার হাতে খাবার পৌঁছে দিতে হবে, তার কাছে টাকা পৌঁছে দিতে হবে। এবং এটা সমাজতান্ত্রিক কোনো তত্ত্ব নয়। 1930 সালে যখন পুঁজিবাদের সংকট হয়েছিল, তখন পুঁজিবাদী অর্থনীতিবিদ কেইন্স, জন ম্যানার্ড কেইন্স, তিনি বলেছিলেন যে প্রয়োজনে গর্ত খুঁড়তে একটা শ্রমিককে টাকা দাও, তারপর সেই গর্ত বোঝানোর জন্য টাকা দাও, অর্থাৎ মানুষের হাতে টাকা দাও। এটাই ছিল তাদের তত্ত্ব। সুতরাং এটা কোনো সমাজতান্ত্রিক তত্ত্বের কথা আমরা বলছি না। আজকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে যেটা দরকার তা হলো সরকারকে ডেভেলপমেন্ট কাজের জন্য টাকা বাড়াতে হবে, যেখানে মানুষ কাজ পাবে। সরকারকে গরিব মানুষের হাতে টাকা দিতে হবে, তাকে খাবার দিতে হবে। আমরা দাবি করেছি 10 কেজি খাদ্যশস্য, 2 কেজি ডাল যারা আয়কর দেয় না মাথা পিছু, আমরা দাবি করেছি সেই পরিবারগুলোকে আগামী 3 মাস 7,500 করে টাকা দেওয়া। এই দাবি আমরা করেছি। আমাদের দাবি ছোট মাঝারি শিল্প ব্যবসায়ীদের, তাদেরও টাকা দিতে হবে রক্ষা করতে গেলে, কারণ তাদের যে কোমর ভেঙে যাবে, সে কোমর ভাঙা থেকে তারা উঠতে পারবে না। বড় বড় পুঁজিপতিরা তারা সহ্য করতে পারবে, কিন্তু এরা পারবে না। সুতরাং এদের টিকে থাকতে গেলে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকার এমন একটা ভাব তৈরি করছে যে চরম দুর্দিন, সুতরাং কিছু করার নেই। না, আমরা তা মনে করি না। করার আছে, সরকার যদি ভূমিকা নেয়। ধরুন, আমাদের হিসেব নয়, ক্রেডিট সুইচ পুঁজিপতিদেরই হিসেব রক্ষা করে। তাদের বক্তব্য, ভারতবর্ষে ধনী শতকরা 10% ধনীর হাতে সম্পত্তির পরিমাণ 661 লক্ষ কোটি টাকা। এর যদি শতকরা 10% নেওয়া হয়, 66 লক্ষ কোটি টাকা। মানুষকে বাঁচানোর জন্য এই টাকা যথেষ্ট, কিন্তু এদের গায়ে হাত দেওয়া হচ্ছে না, বরঞ্চ এদের সাহায্য করা হচ্ছে। আপনারা সবাই দেখেছেন এই লকডাউনের মধ্যে ভারতবর্ষের 50 জন ধনীর 68,607 কোটি টাকা ব্যাংকের ঋণ মুকুব করা হয়েছে। যাদের জেলে পুড়ে সম্পত্তি বেচে যাদের টাকা আদায় করার দরকার ছিল, তাদের ঋণ মুকুব করা হলো। এই টাকায় ভারতবর্ষের অর্ধেক পরিবারের 5,000 টাকা একবার দেয়া যেত, অর্থনীতি চাঙ্গা হতো। এই 13,67,00,000 মানুষকে 5,000 টাকা দেয়া হতো। এদের বেশিরভাগটাই কিন্তু হিন্দু। বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি একচেটিয়া পুঁজিপতিদের পার্টি। সুতরাং তাদের স্বার্থই তারা লক্ষ্য করেছে। কেন্দ্রীয় সরকারের প্যাকেজ, এখন প্যাকেজ মানে কি? যেটা আগে ঘোষণা করা হয়নি, যেটা বাজেটে নেই, সেইটা হচ্ছে প্যাকেজ। প্যাকেজ আর মাল অর্থাৎ সমন এক নয়। এই অনলাইনে মাল কিনলে দেখবেন প্যাকেটটা আসে, ছুরি দিয়ে কাটলেন, একটা প্যাকেট গেল, তারপর আবার একটা ছুরি দিয়ে কাটলেন, মালটা ছোট। কেন্দ্রীয় সরকার অনেক বক্তৃতা, মাল ছোট। এই পটেটো চিপস দেখেছেন, বেশ ফোলা থাকে। ছেলে হাতে নিল, ভাবলো অনেকটা আছে, যখনই কাটলেন বেশিরভাগটাই হাওয়া বেরিয়ে গেল, কয়েকটা পটেটো চিপস থাকে। কেন্দ্রীয় সরকারেরও প্যাকেজ হচ্ছে এইরকমই, বেশিরভাগটাই হাওয়া, এবং শুধু প্যাকেটটাই বড়। 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ শুনলে মনে হবে বিরাট। সমস্ত অর্থনীতিবিদ, শুধু বামপন্থীরা নয়, তারা হিসেব করে দেখিয়েছেন আগেকার ঘোষণা বাদ দিলে এতে নতুন আছে 1,65,000 থেকে 1,80,000 কোটি টাকার মতো, বাকি সব ভেক। রিজার্ভ ব্যাংক আগে 8 লক্ষ টাকা ঋণ দেবো বলেছিল, সেটা হচ্ছে এর মধ্যে ধরে নিয়েছে। কৃষকদের পরিকল্পনা ছিল কি দেবে বলেছিল, ধরে নিয়েছে।
ব্যাংক ঋণ দেবে সেটা ধরে নিচ্ছে। সুতরাং কার্যত জনগণের স্বার্থ রক্ষার জন্য এই প্যাকেজে কিছু নেই। পরিযায়ী শ্রমিকদের জন্য কত 3,500 কোটি টাকা আছে, তাদের কিছু খাবার দেবে, তাদের কিছু সবজি দেবে, এইটুকু। আর 100 দিনের কাজের জন্য বাড়ানো হয়েছে 40,000 কোটি টাকা। সেটা তো নগদে টাকা পাবে না, কাজ করতে হবে, তারপর বিল হবে, তারপর টাকা দেবে। আর আমাদের রাজ্যে তো জানেন যে তৃণমূলের কংগ্রেসের বাহিনী আছে, এই টাকার খানিকটা হচ্ছে তাদের পকেটে যাবে, যে উপভোক্তা সে কম পাবে। সুতরাং এইভাবেই হচ্ছে প্যাকেজ। যে একটা বাড়িতে যদি আগুন লাগে তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আগুন নেভাতে হবে। এখন কাজটা হচ্ছে মানুষগুলোকে বাঁচাতে হবে, তার জন্য টাকা দিতে হবে। এখন কোনো বাড়িওয়ালা যদি ভাবে আমি বাড়িতে আগুন লেগেছে, ঘরটাকে কেমন করে সাজাবো, সেইটা যদি সে ভাবে, মোদিও আমাদের ওইভাবে ভাবাচ্ছেন যে আমি ভবিষ্যতে আমার দেশ এই হবে। তার দেশের কোটি কোটি লোক না খেয়ে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, সেই মৃতদেহের উপর তিনি ঘর সাজাবেন। এই হচ্ছে সেই রকমই পরিকল্পনা। ঘরটায় আগুন লেগেছে, আগে ঘরটার আগুন নেবাও। মানুষগুলো খেতে পাচ্ছে না, খাবার। ভারতবর্ষের গোডাউনে 7,70,00,000 টন খাবার আছে। আরও খাবার দাও, ঢেলে খাবার দাও। না, বলছে আমরা ইথানল তৈরি করব। সরকার গোডাউনে রাখতে পারছে না, এমনই সমস্যা। ইথানল তৈরি করবে। ভাবতে পারেন পুঁজিবাদী ব্যবস্থা কত নির্দয় হতে পারে, বিজেপির মতো পুঁজিপতিদের দলগুলো কত নির্দয় হতে পারে, এটা থেকে বোঝা যাচ্ছে। সুতরাং অবিলম্বে এইটা আমাদের দাবি যে মানুষকে বাঁচাতে হবে। এঙ্গেলস বলেছিলেন পুঁজিপতিরা ততটুকুই মজুরি দেয় যতটুকু শ্রমিকটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ পরের দিন মরে গেলে তো সে লোক পাবে না, সেইটুকুই মজুরি দেয়। এরা সেটুকুও করতে চাইছে না। সুতরাং আর বাকি কি? শুধু ঋণ। আচ্ছা, কে ঋণ নেবে বলুন তো? ঋণ তো নিয়ে ব্যবসা করতে হবে, কারখানার মালটা বিক্রি করতে হবে। হাঁড়ি থেকে গাড়ি কিনবে কে? তা কিনতে গেলে লোকের ক্ষমতা থাকতে হবে, তার আর্থিক সামর্থ্য থাকতে হবে, তার হাতে পয়সা থাকতে হবে। কেউ তো ঋণ নেবে না। কৃষি ঋণের গল্প শোনাচ্ছে, কৃষক তো ঋণের দায়ে আত্মহত্যা করছে। দরকার এই প্যাকেজের মধ্যে কৃষকদের কোনো পরিকল্পনা নেই, কৃষিক্ষেত্রে সরকারের বিনিয়োগের কোনো কথা নেই, কৃষকদের ফসলের সহায়ক মূল্য বাড়ানোর কোনো কথা নেই, কিভাবে আরও বেশি দাম দেওয়া যায় সরকার কিনতে পারে কথা নেই। কিসের প্যাকেজ? হ্যাঁ, লোন নেবে বই কি, লোন নেবার তো কিছু লোক আছে। মেহুল চোকসি নেবে, নীরব মোদি নেবে, কিংফিশারের মালিক বিজয় মালিয়া নেবে, আদানি নেবে, রামদেব নেবে। এদের অনেকে নেবে, তারপর টাকা মেরে দিয়ে লন্ডনে ফুর্তি করবে, আর গভর্নমেন্টের পাসপোর্ট দেখেই তারা যাবে, কারণ এরা সব মোদি অমিত শাহ হচ্ছে খুব ক্লোজ। সুতরাং এরা ঋণ নেবে। কিন্তু আমজনতা, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, তার ব্যবসা, তার কারখানা চলতে গেলে মানুষের হাতে পয়সা থাকতে হবে। সুতরাং প্রতারণা। ধরুন পৃথিবীর বিভিন্ন দেশ কি করেছে, এরা কেউ সমাজতান্ত্রিক দেশ নয়। সমাজতান্ত্রিক দেশে মানুষের দায়িত্ব রাষ্ট্রের, আলাদা করে কোনো প্যাকেজের দরকার হবে না। কিন্তু পুঁজিবাদী উন্নত ধনতান্ত্রিক দেশ তারা কি করেছে? ধরুন জার্মান। প্রথমেই বলে নিই, পৃথিবীর 171টা দেশ তারা প্যাকেজ ঘোষণা করেছে। যত টাকা ঘোষণা করেছে প্যাকেজে, তার 100 টাকার মধ্যে 30 টাকা 70 পয়সা হচ্ছে নগদে, ক্যাশ দেবে, নগদে দেবে। আমাদের তা কিন্তু করা হয়নি। ধরুন জার্মান, তারা কি সিদ্ধান্ত নিয়েছে? ছোট ব্যবসায়ীদের 3 মাস
12,50,000 টাকা করে দেবে। বাচ্চা আছে বাড়িতে, আয় নেই, এমন সমস্ত পরিবারকে বাচ্চা পিছু সেপ্টেম্বর মাস পর্যন্ত 15,000 করে টাকা দেবে। জার্মানি সরকার একটা ইনফেকশন প্রোটেকশন অ্যাক্ট বলে একটা আইন করেছে। তাতে বলেছে যে ব্যবসা বন্ধ হলে কোম্পানির মালিকদের বেতন সরকার দেবে এবং হিসেব সরকারকে দিতে হবে। এই টাকার 60% দেবে সরকার। যদি তার বাড়িতে বাচ্চা থাকে সেই কর্মীটার, শ্রমিকটার, তাহলে 67% দেবে। আর কম আয়ের শ্রমিক হলে 80 টাকা 100 টাকায় সরকার দেবে, তাহলে মালিকের ঘাড়ে কম। এবং সকলের জন্য বিমা বাধ্যতামূলক। আমেরিকা কি করেছে? সমস্ত বয়স্ককে 92,000 টাকা দিয়েছে এককালীন ক্যাশ, আর বাচ্চাদের এককালীন 38,000 করে টাকা দিয়েছে। এবং এর জন্য কোনো ফর্ম পূরণ করতে হয়নি। আমাদের প্রচেষ্টার জন্যে ফর্ম পূরণ, লাঠিপেটা পুলিশের, মমতা ব্যানার্জির পুলিশের লাঠিপেটা খেয়েছে, এসব কোনো করতে হয়নি। ফ্রান্স, বাচ্চারা স্কুল গেলে খাবার পাবে, যার বাচ্চা স্কুলে যাবে না 12 সপ্তাহ বেতন পাবে, সে যে চাকরি করতো সরকার দেবে। আর এই বেতনের 2/3 দেবে সরকার, 1/3 দেবে মালিক। কেউ অসুস্থ যদি হয় তার পুরো 2 সপ্তাহের বেতন সরকার দিয়ে দেবে। আর অন্যদিকে ভারতে কি হচ্ছে? বেতন কেটে নিচ্ছে, ওখানে সরকার বেতন দিয়ে দিচ্ছে। জাপান প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 71,000 করে টাকা দিয়েছে, আর ছোট আর মাঝারি শিল্প ব্যবসা বন্ধ থাকলে সরকার 2/3 টাকা দিয়েছে। ব্রিটেন, এই দেশের 15% মানুষ, 100 জনের মধ্যে 15 ভাগ তারা স্বরোজগারের সঙ্গে যুক্ত। গত 3 বছরে এই যারা ব্যবসা করে, ধরুন আমাদের দেশের স্ট্রিট হকার, রেল হকার, যারা স্বনিযুক্তি প্রকল্পে কাজ করে, তারা গত 3 বছরে ব্রিটেনে তারা যে মুনাফা করেছে, সেই মুনাফা গড়ের 80 ভাগ ব্রিটেন সরকার দিয়ে দেবে। ভাবুন যে তার আয়ের 80% ভাগ সরকার দিয়ে দেবে। আর ভারতের কথা তো বললাম, 20 লাখ কোটি টাকার বাজেট 5 দিন ধরে বলতে হয়েছে। সবই হচ্ছে পুরনো মাল, এই প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে, বেশিরভাগটাই ঋণ। কার্যত মানুষের স্বার্থের কিছু নেই। আজকে কেন্দ্রীয় সরকার ভয়ঙ্কর জনবিরোধী নীতি নিচ্ছে। ধরুন অর্থনীতির ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম 10 টাকা 13 টাকা বাড়ানো হয়েছে। এখন পেট্রোল আর ডিজেলের দামে সরকারের কর হচ্ছে 70 টাকা 100 টাকায়। এই কর না থাকলে পেট্রোল ডিজেলের দাম 100 টাকায় 30 টাকা নেমে যেত। পোস্ট অফিস এবং ব্যাংকের আমানতের সুদের হার কমিয়ে দিচ্ছে। কি করবে যারা সুদের উপর নির্ভর করে? অবসরপ্রাপ্ত কিছু হচ্ছে চাষ থেকে আয় করেছে, দ্বিগুণ হবে 5 বছর 6 বছরে, সুদ কমিয়ে যাচ্ছে। মুখে আত্মনির্ভরতা, বাস্তবে হচ্ছে উল্টো, দেশ বিক্রি করা হচ্ছে, খনি থেকে মহাকাশ। কৃষক জমি বিক্রি করে সংসার যেমন চালালে সে কৃষকের অবস্থা খারাপ, আমাদেরও সরকার সম্পত্তি বিক্রি করে দেশ চালাচ্ছে। এ দেশের এমন হাল হওয়ার কথা নয়। নদী আছে, কারখানা আছে, খনি আছে, কেন এই দেশের অবস্থা হবে? মুষ্টিমেয় কিছু লোক তারা দেশটাকে লুট করছে। এই নীতি পুঁজিপতিদের দলগুলো নিয়েছে, তার জন্যই আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে নিয়েছে, আমি আগে বলেছি। গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। এনআরসি সিএ বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তাদের জেলে পোড়া হচ্ছে।
ইউএপিএ ধারা, কোনো অধিকার থাকবে না। বিনা বিচারে আটক করা হচ্ছে। যে মিডিয়া একটু সত্যি কথা লিখছে তাদের হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং তাদের হুমকি দেওয়া হচ্ছে যে মিডিয়া তারা বলছেন। আজকে মমতা ব্যানার্জিও হুমকি দিচ্ছেন যে মিডিয়া কিছু কথা বলার চেষ্টা করছেন। বিভাজনের রাজনীতি চলছে, তীব্র সাম্প্রদায়িক প্রচার চলছে, দেশের ঐক্যকে বিঘ্নিত করছে। নিজামুদ্দিনের ঘটনার পর মুসলিমদের দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে ভারতে এরাই নাকি করোনা ছড়ালো। অনুমতি কে দিয়েছিল? অমিত শাহ দপ্তর, দিল্লি পুলিশ অমিত শাহর অধীন। ভিসা কে দিয়েছিল? কেন্দ্রীয় সরকার। এটা ঠিকই, উদ্যোক্তারা আরেকটু দায়িত্বশীল হলে ভালো হতো। একটু জিজ্ঞাসা করবেন না, 23শে মে ভারতবর্ষের আহমেদাবাদে ট্রাম্প পেলেন। ভারতবর্ষে 23শে মের হিসেব প্রতি লাখ জনসংখ্যা পিছু করোনা আক্রান্ত রোগী 1 লাখে 8.5 জন, মানে 10 লাখে 85 জন। আহমেদাবাদে কত জানেন? প্রতি লাখে 121.7, ভারতের গড়ের থেকে 14 গুণ। ওখানে কে সভা করেছিলেন? ট্রাম্প, মোদি, অমিত শাহ। এরা কেউ মুসলিম নয়। কই এদের জাত তুলে তো কেউ প্রশ্ন তুলছেন না? আহমেদাবাদে সংক্রমণ ছড়িয়েছে এই জন্যে। কাজের ঘন্টা বলা হয়েছে 8 থেকে 12 করা হবে। 13টা রাজ্য সরকার করেছে, শুধু বিজেপি নয়। এর মধ্যে কংগ্রেস শাসিত রাজ্য আছে, শিবসেনা, এনসিপি, বিজেডি, নীতিশ কুমার। সমস্ত পুঁজিপতিদের পার্টিগুলো শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে সবাই এক, বামপন্থীরা ছাড়া। শ্রম আইন পাল্টে দিতে হবে। 3 বছরের জন্য কোনো শ্রম আইন থাকবে না, যা খুশি তাই করবে, হায়ার অ্যান্ড ফায়ার। বামপন্থীরা ছাড়া কেউ বিরোধিতা করছে না। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে বামপন্থীদের। এটা বুঝতে হবে মোদি বীর নয়, ভীতু। বীর হলে এইরকম পরিস্থিতিতে মানুষকে ঘর ঢুকিয়ে জনবিরোধী নীতি নিতেন না। আজকে মানুষকে ঘর ঢুকিয়ে একের পর এক জনবিরোধী নীতি নিচ্ছেন, কারণ জানেন যে মানুষ রাস্তায় থাকলে এগুলো মেনে নেবে না। সুতরাং আগামী দিনে আমাদের লড়াইকে তীব্র করতে হবে। বিগত দিনে 18টা ধর্মঘট হয়েছে, অনেক কিছু জনবিরোধী নীতি আমরা আটকে দিতে পেরেছি। লড়াই করেই তাকে আটকাতে হবে। রাস্তা একটাই, আন্দোলন, এবং সে আন্দোলন পরিচালনা করবে লাল ঝান্ডা সমস্ত ট্রেড ইউনিয়নকে নিয়ে। কিন্তু শক্তি হচ্ছে শ্রমিক, শক্তি হচ্ছে কৃষক, শক্তি হচ্ছে মানুষ। তাদের সংগঠিত করতে হবে। দুর্নীতি বাড়ছে, এই হচ্ছে বিজেপি। কিটস বিক্রি দুর্নীতি, পিপিই বিক্রি দুর্নীতি, ভেন্টিলেশন দুর্নীতি। কি আলাদা পার্টি! মানুষের এই দুর্গতির সময়ও দুর্নীতি চলছে। সুতরাং এ কীরকম পৃথক পার্টি বোঝা যাচ্ছে। আর এরাই কংগ্রেসের দুর্নীতির সমালোচনা করে। আমাদের রাজ্যে আমফান হয়েছে, দেখেছেন, অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমরা শোক প্রকাশ করছি। রাজ্যের মানুষ, আপনারা দেখছেন টিভিতে, মুখ্যমন্ত্রী আমফানের সময় রাত জেগেছেন। রাজ্যের মানুষ জানতে চান না উনি রাত জেগেছেন কি, উনি রাতে ঘুমন কি দিনে ঘুমন, এটা রাজ্যে মানুষের কোনো এ নিয়ে মাথা ব্যথা নেই। মানুষ জানতে চায় যে 5 দিনের মধ্যে বিদ্যুৎটা পেলাম না কেন। সুন্দরবনের মানুষ জানতে চায় যে এখনও স্বাধীনতার 73 বছর বাদে কেন আমাকে হচ্ছে বাঁধে শুতে হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ আপনার মুন্ডু চায় না, তারা খাদ্য চায়, বাসস্থান চায়, কাজ চায়। কোথায় আপনার তাজা ছেলেরা এখন, যারা ভোটের দিন বুথ দখল করে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তাড়িয়ে দেয়? কোথায় তারা? এখন তো পরিযায়ী শ্রমিকদের পাশে বামপন্থী কর্মীরা, ট্রেড ইউনিয়ন কর্মী, যুব কর্মী, তারা পরিযায়ী শ্রমিকদের পাশে আছে জীবনের ঝুঁকি নিয়ে। আপনার তাজা ছেলেরা কোথায়? যখন কিছু কন্ট্রোলের চালগম নিয়ে সেইখান থেকে মেরে কিছু দিয়েছিলেন, কোথায় তারা?
গাছের তলায় দাঁড়িয়ে আছে, দু দলের মারামারি হচ্ছে, গাছটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে কে নেবে তাই নিয়ে মারামারি চলছে, এখনও খুনোখুনি চলছে। সুতরাং কোথায় সরকারের ভূমিকা? আপনি ক্লাবকে টাকা দেন, আপনার বিজ্ঞাপনের জন্য টাকা দেন, দুর্গাপুজোয় টাকা দেন, আপনি ইমাম ভাতা দেন, কিন্তু এই গরিব মানুষগুলোর বাড়ির জন্য আপনি কোনো ব্যবস্থা নেন না। আমরা দাবি করছি জাতীয় বিপর্যয়ের, আমরা দাবি করছি কেন্দ্রকে টাকা দিতে হবে। আপনার মতো একথা বলিনি। আয়লার সময় আপনি বলেছিলেন যে বামফ্রন্ট সরকারকে টাকা দেবেন না, এটা ম্যানমেড। আমরা বলিনি, আমরা বলেছি যে টাকা দিতে হবে। সুতরাং আজকের এই কঠিন পরিস্থিতিতে বামপন্থী তাদের দায়িত্ব অনেক। কেন্দ্রের যে বিভিন্ন সরকার, রাজ্য সরকারগুলো সে যে দলেরই পরিচালিত হোক, তারা শ্রমিকদের উপর নিপীড়ন করছে। আজকে লাল ঝান্ডাই তার সামনে শক্তি। সুতরাং বাইরে থেকে আসা যে শ্রমিকরা বাইরের রাজ্যে চলে গিয়েছিলেন, এখানে আমাদেরই সন্তান, তারা ফিরছেন। এই মানুষগুলোর কষ্ট আমরা দেখেছি, আমরা চোখের জল ফেলেছি। কিন্তু আমরা কি আর একটা জিনিস লক্ষ্য করেছি? এদের অদম্য জেদ, এদের লড়াকু মনোভাব, এদের দৃঢ় আত্মপ্রত্যয়, এইগুলোই আমাদের সম্পদ। এই অদম্য জেদ, লড়াকু মনোভাব, দৃঢ় আত্মপ্রত্যয়, তাকে চেতনায় সমৃদ্ধ করতে পারলে এরা পাহাড় টলিয়ে দিতে পারে। এই দায়িত্ব আমাদের। এই কান্নাকে লড়াইয়ে রূপান্তরিত করতে হবে। কান্না রাস্তা নয়। সুতরাং CI2-র 50 বছর পূর্তিতে এটাই আমাদের শপথ। আমাদের আত্মবিশ্বাস নিতে হবে যে বামপন্থার মৃত্যু নেই। বামপন্থীরা দুর্বল হলে মানুষের ক্ষতি। আগামী দিনের পরিস্থিতি আমাদের অনুকূলে, কারণ যন্ত্রণার জর্জরিত মানুষ সে জীবনের অভিজ্ঞতায় দেখছে বিজেপির ভূমিকা, সে জীবনের অভিজ্ঞতায় দেখছে তৃণমূলের ভূমিকা, সে জীবনের অভিজ্ঞতায় দেখছে পুঁজিপতিদের দলগুলোর ভূমিকা, কিভাবে হচ্ছে তারা অধিকারগুলো কেড়ে নিচ্ছে। সুতরাং এই অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক, যেটা হবে আমাদের এগিয়ে যাবার শক্তি। আমাদের সমস্ত কর্মীদের দায়িত্ব নিয়ে সেই কাজ করতে হবে। আমাদের যে কর্মীরা ঝুঁকি নিয়ে রিলিফের কাজ করেছেন, আমি তাদের লাল সালাম জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন, লাল সালাম জানাচ্ছি। যে সমস্ত মানুষ বিপুল অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবেদন করব, আপনারই বাড়ির সন্তান, তারা ফিরেছে, নিজেদের মধ্যে ঝগড়া নয়, ঐক্যবদ্ধভাবে আমাদের সরকারের কাছে যেয়ে বলতে হবে তোমাকে এদের রাখার ব্যবস্থা করতে হবে এবং তারপর কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করে গ্রামে গ্রামে ফিরিয়ে দিতে হবে। সেই কাজ করতে হবে। সুতরাং আমি আশা করব যে আমরা CI2-র পক্ষ থেকে এইটা আশা করি যে আজকের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে CI2 আহ্বান দিয়েছে এই লকডাউনের মধ্যেও কিভাবে আন্দোলন গড়ে তোলা যায়, সেই রাস্তা আমাদের বের করতে হবে, সেই কৌশল আমাদের ঠিক করতে হবে। সেই কাজ করছি। আমাদের জেলাতেও হাজার হাজার এই সময়ের মধ্যে মানুষ, শ্রমিক, কর্মীরা তারা রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে। আমরা এই আস্থা রাখি যে আগামী দিনে আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরতে পারবো। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো একে একে রাখার চেষ্টা করব। এখানে ঠিকই যে আমরা যখন এখানে মধ্যবিত্তদের সমস্যা, এটা আমি তো আলোচনা করেছি যে আজকে মধ্যবিত্তদের মধ্যে যারা ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বিভিন্নভাবে যারা কাজের সঙ্গে যুক্ত, তাদের টাকা দেওয়ার কথা আমরা বলেছি, তাদের সহজ শর্তে ঋণের কথা আমরা বলেছি। আমরা বলেছি
আয়কর দেয় না এমন প্রত্যেকটা পরিবারকে, তার মধ্যে মধ্যবিত্তও পড়ছে, কারণ আয়কর রেজিস্ট্রেশন আছে খুব সামান্য সংখ্যক লোকের মধ্যে। অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য সিআইটিউর ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন। এ নিয়ে আপনারা দেখছেন যে আমরা বিগত কয়েক বছর ধরে সিআইটিউ তার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য, সে সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের জন্য তারা টেট ভিত্তিক লড়াই করেছে, এবং এই সময়ের মধ্যেও আমরা বিভিন্ন ক্ষেত্রে লড়াই করার চেষ্টা করছি, যেখানে মালিকরা তারা কারখানা চালু করেও তাদের কাজের ঘন্টা বাড়ানোর চেষ্টা করছে। আমরা চেষ্টা করেছি তার জন্য লড়াই করে, এবং তার জন্য আগামী দিনে আরও আমাদের আন্দোলন বাড়াতে হবে। লকডাউনের নামে সুচতুরভাবে বিরোধীদের আন্দোলন সংগ্রাম বন্ধ করতে চাইছে, ঠিকই, এই তো সুচতুর নয়, এখন তো পরিষ্কার নগ্নই হয়ে যাচ্ছে। সুতরাং শাসক শ্রেণী চাইলেই তো করতে পারবে মনে করার কোনো কারণ নেই, অত সহজ নয়। যদি মনে করে থাকে যে শ্রমিকদের অধিকার কেড়ে নেবে, তার দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন অধিকার কেড়ে নেবে, 8 ঘন্টার অধিকার কেড়ে নেবে, যে বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়েছে তাকে মায়ের পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা হতে পারে না, পারবে না। এই আত্মবিশ্বাস থাকতে হবে। কালকেই সাফল্য এসে যাবে এমন নয়, কিন্তু নিশ্চয়ই আমরা পারব। এখানে রাজনৈতিক দলের ভূমিকা আমি এখানে আলোচনা করছি না, কারণ আপনারা দেখছেন যে বামপন্থী নেতৃত্ব তারা কিভাবে হচ্ছে, মমতা ব্যানার্জি তাদেরকেও বিমান বসুকে জেলে পুরেছেন, সূর্য মিশ্রকে জেলে পুরেছেন। সূর্য মিশ্রর বুকে যে দাবিটা ছিল সেটা হলো এই যে রাজ্য সরকারকে টাকা দিয়ে সাহায্য করতে হবে। মমতা ব্যানার্জির সরকারের পক্ষে দাবি করছে, আর মমতা ব্যানার্জি সূর্য মিশ্রকে হচ্ছে জেলে পুরছে দ্রুতগতি করে। এছাড়া সঠিক পরিযায়ী অসংগঠিত শ্রমিক সংখ্যা, দেখুন এর সঠিক সংখ্যা যা এখনও পর্যন্ত বলছে 14 কোটির কাছাকাছি। কেন্দ্রীয় সরকার বলছে 8 কোটি, কিন্তু এ নিয়ে সত্যিকারের বলতে কি আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, কিন্তু এটা প্রায় 14 কোটির মধ্যে আছে। অর্থনীতি নিয়ে যে অনাচার চলছে আমি আলোচনা করেছি, যে অর্থনৈতিক ক্ষেত্রে তারা কি করতে চাইছে এবং আমাদের কি বিকল্প দাবি। অর্থনীতির ক্ষেত্রে এটাই তো তাদের দাবি যে কিভাবে শ্রমিকদের অধিকারগুলো কেড়ে নেওয়া যায়, মালিকদের স্বার্থ রক্ষা করা যায়, কারণ বিজেপি হচ্ছে পুঁজিপতি জমিদার জোরদারদের পার্টি, সুতরাং সেটা করতে চায়। আমাদের সিআইটিউর পক্ষ থেকে সব বাড়িতে মাস্ক বিলি করার, ঠিকই এইটা কমরেডরা ঠিকই বলেছেন। এক্ষেত্রেও আমি একটু সতর্ক করব যে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার তার ভূমিকাটা ভালো নয়, এখন জনগণের উপর সব ছেড়ে দিয়েছে। সুতরাং জনগণকে সচেতন করার দায়িত্ব আমাদের নিতে হবে। ভাবতে লজ্জা লাগে, মমতা ব্যানার্জি বলছেন যে করোনাকে সঙ্গী করে শুতে হবে, করোনা হচ্ছে আপনার পাশ বালিশ। এ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই কথা বেরোতে পারে, আর সেই রাজ্যে আমরা বাস করছি, এর থেকে লজ্জার আর কিছু নেই। সুতরাং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুজনাই কার্যত হাত গুটিয়ে নিয়েছে, সঠিক পরামর্শই দিয়েছেন যে মাস্ক বিলি আমাদের অনেক জায়গাতেই কমরেডরা করেছেন। খুব খরচ নয়, এটা মানুষকেও বলা যেতে পারে। এটা একটু বড় রুমাল, বাড়িতে পুরনো ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া কাপড়, সেইটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুখটা নাকটা বাঁধা, এইটা কিন্তু করতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো আমাদের কমরেডদের আর একটু দায়িত্বশীল হতে হবে। কিছু কিছু জায়গায় দেখছি তারা নিজেরা যতখানি এক্ষেত্রে তাদের আরেকটু বাড়তি সতর্কতা নিতে হবে, কারণ আমাদের দেখেই তো লোকে শিখবে, কারণ আমরাই তো হচ্ছে মানুষের আয়না। সুতরাং এই কাজ আমাদের করতে হবে। এখানে একজন প্রশ্ন রেখেছেন ব্যবসায়ীদের সরকার জনবিরোধী, আমি তো আমার আলোচনায় সেইটা বিস্তৃতভাবেই এখানে রেখেছি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এখানে ঠিকই যে এদেরও লকডাউনের মধ্যে বেতন নেই। আমি জানি যে অনেকের
মাইনে পাচ্ছে না, কাজ ছাড়িয়ে দিচ্ছে। এই যেন একটা হায়ার অ্যান্ড ফায়ার, মানে এরা বাঁচবে কী করে, খাবে কি করে, রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। সুতরাং এই সমস্যা আছে এবং তাদের বাধ্য করা হচ্ছে করোনা আক্রান্ত এই রকম পরিবেশে হচ্ছে তাদের কাজ করার জন্যে। এই সমস্যা তো তাদের আছে। দেশের সরকার বেতন ও চাকরি সুরক্ষা নিয়ে হাত তুলে নেওয়ায় মালিকরা অনেক বেশি সাহসী, ঠিক, কিন্তু মালিকদের সাহস কমাতে গেলে একটাই রাস্তা, লড়াই। আর সে লড়াইয়ের বিশ্বস্ত সেনাপতি CI2, তারই নেতৃত্বে বৃহত্তম ঐক্য গড়ে তুলতে হবে। কে কি রাজনীতি করে করুক বিজেপি, কিন্তু সে যদি শ্রমিক হয়, তার যদি জীবন যন্ত্রণা থাকে, তাকে বলতে হবে ভাই তোমার রাজনীতি তোমার কাছে রাখো, আজকে এসো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। সুতরাং সেই কাজ আমাদের করতে হবে। মালিকরা এটা চাইবে, বিজেপি এটা চাইছে, পুঁজিপতিদের দলগুলো এটা চাইছে। আমাদের কাজ তাদের এই চাওয়াটাকে পূরণ হতে না দেওয়া। আর তার শক্তি কয়েকজন নেতা নয়, তার শক্তি শুধু সংগঠনের ফেস্টুন নয়, তার শক্তি শুধু সংগঠনের ঝান্ডা নয়, তার শক্তি মানুষ। ওই ঝান্ডাটার পেছনে কত মানুষকে সমবেত করতে পারছি, কত শ্রমিককে সমবেত করতে পারছি, কত পরিবারকে সমবেত করতে পারছি, সেটাই হচ্ছে শক্তি। এবং সেটা আমরা করতে পারবো। তার মধ্যে দিয়েই কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতিকে রুখতে পারবো। যা প্রশ্ন ছিল আমার জ্ঞান বুদ্ধি অনুসারে রাখার চেষ্টা করেছি। আপনাদের আরেকবার, যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনলেন, আরেকবার আপনাদের নমস্কার জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের যে কমরেডদের লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখবো ভবিষ্যতেও আমরা এই ধরনের প্রোগ্রাম করব। আপনারা শুনবেন, সাহায্য করবেন, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা জানাবেন, পরামর্শ দেবেন। আমরা তার মধ্যে দিয়েই নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবো। এই কথা বলে আমার আলোচনা আমি শেষ করছি।